আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মোটামুটি বেশ অপ্রস্তুতভাবেই আপনাদের সাথে আসলে লাইভে আসলাম। তো যেহেতু আমি কথা দিছিলাম যে আজকে আমি আপনাদের একটা ফ্রি ক্লাস নেব, সেই জন্যই একটু কষ্ট হলো, তারপরেও আসা। এবং 10টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক করতে আমার আরও প্রায় 25 মিনিটের মতো মনে হয় লেট হলো, 30 মিনিট। আচ্ছা, যাই হোক, তারপরও যে আসতে পারছি এটাই অনেক। আমি আসলে ওই বাসা চেঞ্জ করছি, সো নতুন বাসায় আমার স্টুডিও সেট আপ টেট আপ এগুলো কিছুই হয় নাই, আরও বেশ কিছুদিন সময় লাগবে। সো আপনারা দেখবেন যে লাইটিং সেট আপ থেকে শুরু করে কিছুই আসলে ঠিকঠাক মতো নাই। ঠিক আছে, লাইটিং সেট আপ, রুম সেট আপ কিছুই ঠিক মতো নাই। সো তারপরে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ক্লাসটা করার আর কি। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, লাইটিং খুব একটা ভালো নাই, শব্দ ঠিক আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করলে ভালো হবে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো যেহেতু আমি বলছি ক্লাস নিব, সো এই জন্য লাইভে আসা আর কি, যে না ক্লাসটা নেই, আপনাদের যেহেতু কথা দিছি। আচ্ছা, হ্যাঁ, তো আপনারা আগামী পরশুদিন পরীক্ষা দিবেন 5 তারিখে। হ্যাঁ, 5 তারিখ পরীক্ষা, সিনিয়র অফিসার, এবং এর পরের দিন আবার অফিসারের পরীক্ষা। সো ওখানে তো আপনারা যারা লিখিত পরীক্ষা দেবেন, আমারও পেইড বেসের ক্লাস ঈদের পরে নেওয়া হয় নাই। সো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দিই আর কি। তো দেখেন, আমরা আজকে খুব ভাইটাল দুইটা ইয়া নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, দুইটা টপিক নিয়ে একটা আলোচনা করব। তো আসলে স্টুডেন্টের থেকে টিচারের বেশি পড়তে হয়। হ্যাঁ, তো আপনাদের জন্য মোটামুটি আমি পড়তেছি আর কি। লেখাপড়া করেই পড়াইতে আসি। হ্যাঁ, লেখাপড়া করেই পড়াইতে আসি। আর অনেক গরম, এই রুমে এসি নাই, লাইট কম ও ফ্যান চলতেছে। হ্যাঁ, কারণ এই গরমের মধ্যে আসলে ক্লাস এছাড়া নেওয়া সম্ভব নয় আর কি। তো যাই হোক, আমরা একটু ইয়া করি। দেখেন, আমাদের যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিবেন না, দিবেন না, তো 2 দিন আগে দেন আর পরে দেন, দিবেন তো, হ্যাঁ, যে কোনো পরীক্ষাতে। তো এই জিনিসগুলা আগামী 1-2 বছর সবসময় হাইলাইটেড থাকবে। এখন যে ইয়াটা পড়াই দিব, সেটা আপনারা জানেন যে ওই যে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, বাংলাদেশে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, পদ্মা ব্যারেজ নিয়ে আমি একটু আপনাদেরকে বেশ বড় একটা মানে বাংলা ফোকাস রাইটিং বলেন, ইংরেজি ফোকাস রাইটিং বলেন, যে কোনো কিছুতে পদ্মা ব্যারেজ নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা যে কোনো কিছু লিখিতেই হোক না কেন। হ্যাঁ, পদ্মা ব্যারেজ। তো পদ্মা ব্যারেজ আমি যদি একটু একটা বলি আপনাদেরকে, আমি খুব ভালো আঁকতে পারি না, তারপরে আমি একটু দেখাই। হ্যাঁ, দেখানোর চেষ্টা করি আর কি, দেখাইতে পারবো কিনা জানি না। ধরেন, আচ্ছা, ভালো ম্যাপ আঁকতে পারি না, আবার ভুল টুল ধরে না যে স্যার কি বাজে ম্যাপ আঁকছে। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিলাম যে এটা বাংলাদেশের ম্যাপ। তো আমরা জানি যে এই দিক দিয়ে মোটামুটি বাংলাদেশের প্রধান যে 3টা নদী, একটা এই দিক দিয়ে, আরটা এই দিক দিয়ে আঁকছে একটা। হ্যাঁ, আর এই আমাদের পদ্মা নদী। হ্যাঁ, এটা চাঁদপুর। হ্যাঁ, এটা চাঁদপুর। তো এখানে আইসা মিলিত হয়েছে আর কি। হ্যাঁ, এই নদীগুলা মোটামুটি চাঁদপুরে আইসা মিলিত হইয়া মেঘনা নাম ধরে এই যে এদিকে ডেবে গেছে আর কি। তো এই আমাদের পদ্মা নদী আর কি। হ্যাঁ, জাস্ট একটু বোঝানোর জন্য আমি আঁকছি। হ্যাঁ, খুব ভালো চিত্র হয় না আমি জানি, তো আঁকছি। তো এইখানে এই আরেকটু উপরে হবে হয়তো। হ্যাঁ, এইখানে আরেকটু উপরে হবে। তো এইখানে এই যে আপনার রাজবাড়ী জেলা আছে, রাজবাড়ী, আর এক পাশে রাজবাড়ী জেলা, আরেক পাশে পাবনা জেলা। হ্যাঁ, এই 2টা জেলার পদ্মার 2 পারে একটা ব্যারেজ নির্মাণ হবে। ব্যারেজ কি, ধরেন এরকম একটা ইয়া আর কি। হ্যাঁ, ধরেন একটা পানির ট্যাঙ্কি, সোজা বাংলায় আমি যেরকম মানে আমরা যেটা সহজ বলি পানির ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কি কি, যখন এই যে মানে বন্যার সিজনে যখন অনেক বেশি পানি আসে, তখন এখানে এই পানিগুলা, এই যে পদ্মার পানি, যে অনেক অনেক পানি, আমরা জানি যে ভারত কি করছে, মানে শুষ্ক মৌসুমে পানি আটকায় রাখে, আর যখন
বেশি পানি হয় তখন পানি ছাইড়ে দেয়, মানে বাঙালি তোরা ডুইবা মর। ওকে, তো এই যখন অতিরিক্ত পানি আসে তো সরকার এখানে একটা ব্যারেজ নির্মাণের প্ল্যান করতেছে এই জায়গাতে, হ্যাঁ, রাজবাড়ী আর পাবনা এখানে পাংশা এলাকাতে। এই ব্যারেজ হচ্ছে কি, তারা পানি সংরক্ষিত করে রাখবে। কি করবে? পানি সংরক্ষণ করে রাখবে। এখন এখানে পানি সংরক্ষণ করে লাভ কি? এখানে পানি সংরক্ষণ করে লাভ হচ্ছে শুষ্ক যে মৌসুম, বাংলাদেশের 19টা জেলার 120টার প্লাস উপজেলাতে যে নদীগুলা আছে, হ্যাঁ, যে এই মানে ছোট ছোট যে বাংলাদেশের যে নদীগুলা আছে এর আশেপাশে, এই নদীগুলাতে এখান থেকে পানির ফ্লোটা দিবে, এখান থেকে পানির ফ্লোটা এই নদীগুলোতে দিবে। তো নদীতে পানি দিলে লাভ কি? নদীতে পানি দিলে লাভ হচ্ছে এই এলাকায় যে মরুকরণ শুরু হয়েছে সেটা কমে যাবে, এই এলাকার শস্য উৎপাদন বাড়বে, ধান উৎপাদন বাড়বে, তারপরে মাছের উৎপাদন বাড়বে, মৎস্য উৎপাদন বাড়বে। অর্থাৎ সর্বোপরি বাংলাদেশের যে এই এলাকাটা আছে, বাংলাদেশের যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকাটা আছে, বিশেষ করে খুলনা, বরিশাল, এই যে জোনটা আছে, হ্যাঁ, রাজশাহী, এই জোনটাতে টোটাল 4টা ডিভিশন অর্থাৎ 4টা বিভাগে মানুষ এই পদ্মা ব্যারেজ দেওয়া উপকৃত হবে। ঠিক আছে, এখন আপনার মনে হতে পারে পদ্মা ব্যারেজ কি তাইলে এই 2026 সালে তো নাম শুনলাম, এর আগে কি পদ্মা ব্যারেজ ছিল না? হ্যাঁ ছিল। সেটা হচ্ছে 1960 থেকে, দেখেন 1960 থেকে 1969 এই সময়ে টোটাল চারবার হচ্ছে এখানে ব্যারেজ নির্মাণের জন্য সেই কত সালে চিন্তা করছেন, পাকিস্তান আমলে, তখন হচ্ছে এখানে এই ব্যারেজ নির্মাণের জন্য গবেষণা হয়, মানে প্রজেক্ট হয়, তো সেটা ফাইনালাইজ হয় না। এরপর 2005 সালে পুনরায় আবার হচ্ছে এখানে একটা ব্যারেজ নির্মাণ করা যাবে এরকম একটা মানে কমিটি গঠন করা হয়, এবং সেই কমিটিটা কারা সমন্বয় হয়? কমিটিটা হয় বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ ফরেন, হ্যাঁ, বাংলাদেশ এবং ফরেন দুই, অর্থাৎ বিদেশি এবং দেশি মানে গবেষকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে। সেই কমিটির রায় দেয় 2013 সালে হচ্ছে এই কমিটির গবেষণা শেষ হয় যে এখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করা যাবে কিনা। তো 2013 সালে এই গবেষণা শেষ হইলে 2026 সালে হচ্ছে এই যে বর্তমানে 2026 সালে হচ্ছে এই পদ্মা ব্যারেজ হচ্ছে অনুমোদন পায়, হ্যাঁ, একনেক অনুমোদন পায়। এটা অনুমোদন কে দেয়? একনেক, ECNEC, হ্যাঁ, একনেক। বাংলাদেশের যত বড় বড় প্রজেক্টগুলো আছে, হ্যাঁ, এই সব প্রজেক্টগুলো হচ্ছে অনুমোদন দেয় এই যে একনেক থেকে আর কি, হ্যাঁ। তো একনেক, তাহলে আপনাদের প্রথম কথা হচ্ছে পদ্মা ব্যারেজ 2026 সালের কোনো বিষয় না, 2025 সালের কোনো বিষয় না, পদ্মা ব্যারেজ সেই 1960 সালের বিষয়। তখন থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে আর কি, হিস্ট্রি অফ পদ্মা ব্যারেজ। আচ্ছা, এখানে আমি কোন জায়গা থেকে পাইলাম? এটা হচ্ছে ডেইলি স্টার, হ্যাঁ, হ্যাঁ। আপনারা যে কোনো তথ্য যখন দিবেন সেখানে রেফারেন্স দিতে হবে, কত তারিখ, হ্যাঁ, এটা ডেইলি স্টার পত্রিকায় হিস্ট্রি অফ পদ্মা ব্যারেজ ওখানে দেয়া আছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে পদ্মা ব্যারেজ। এখন আমরা যদি পদ্মা ব্যারেজের যে ইয়াটা হবে আর কি, টোটাল যে ব্যারেজের দৈর্ঘ্যটা হবে, হ্যাঁ, টোটাল যে ব্যারেজের দৈর্ঘ্যটা হবে এটা হচ্ছে 2.1 কিলোমিটার। কত? 2.1 কিলোমিটার এটার হচ্ছে দৈর্ঘ্য। 2. আপনারা একটু লিখে রাখতে পারেন, এটাই নোট হয়ে যাবে। এই পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2.1 কিলোমিটার, এবং এইটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা মেগা প্রজেক্ট হবে। অন্যতম কি হবে? একটা মেগা প্রজেক্ট হবে। এখানে খরচ হবে প্রায় 50,000 কোটি টাকা, প্রায় 50,000 না 50 লক্ষ, ভুলে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এরা হচ্ছে, হ্যাঁ, প্রায় 50,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, ঠিক আছে। কত? 50,000, হ্যাঁ, 50,000 প্লাস এটা হচ্ছে কি কোটি টাকা। এখন এটা তো এক ধাপে, এটা হচ্ছে 2টা ধাপে এই টাকাটা খরচ হবে, হ্যাঁ, 2টা ধাপে, একটা ধাপ, আচ্ছা 2টা ধাপে খরচ হবে। এখন যে স্টেজটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ধাপ, এবং এটা
2033 সালে শেষ হবে। তাহলে আপনি যদি সময়কাল লেখেন যে এটা কবে থেকে কবে হবে, তাহলে আমরা একটু সময়কালটা লিখি। আমরা এক নজরে যদি পদ্মা ব্যারেজটা একটু দেখি যে পদ্মা ব্যারেজটা আসলে কি। পদ্মা ব্যারেজ, আচ্ছা পদ্মা ব্যারেজ, হ্যাঁ দেখেন পদ্মা পদ্মা ব্যারেজ। আচ্ছা এটার আরেকটা নাম, এটার নাম গঙ্গা ব্যারেজ, মানে গঙ্গা ব্যারেজও বলে। কেন? কারণ ওই পদ্মা নদীটা ইন্ডিয়াতে গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে 2.1 কিলোমিটার। আর এখানে মোট টাকা লাগবে হচ্ছে প্রায় 50,000 কোটি টাকা। হ্যাঁ 50,000 কোটি টাকা লাগবে এই টোটাল ব্যারেজটা হচ্ছে করার জন্য 50,000 কোটি টাকা। আচ্ছা এখন এত টাকা কোথায় পাবে? হ্যাঁ আমরা জানি আমাদের যে কোনো ফান্ড, মানে যখন আমরা বড় কোনো প্রজেক্টে হাত দেই তখন আমাদের টাকার অভাব পড়ে যায়। আচ্ছা মানে মজার কথা হচ্ছে এটা হচ্ছে এই পদ্মা ব্যারেজটা হচ্ছে এটা হচ্ছে নিজস্ব অর্থায়নে, হ্যাঁ কারো কাছ থেকে টাকা ধার টার না, নিজস্ব অর্থায়নে। হ্যাঁ অর্থায়ন, হ্যাঁ অর্থাৎ নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজটা হবে। এবং এটা হচ্ছে সময়কাল কতটুকু? এটা হচ্ছে 2026 সালে যে শুরু হবে এবং 2033 সালে এটা শেষ হবে। 2033 সাল, হ্যাঁ 2033 সাল যদি বেঁচে থাকি আপনি বা আমি তাহলে দেখতে পাবো 33 সালে এটা শেষ হবে। আচ্ছা এখন এখানে 33 সালে শেষ হবে। আচ্ছা এখানে কি শুধু ব্যারেজই হবে? না, এখানে একটা ট্রেন লাইন হবে। দেখেন এখানে একটা ট্রেন লাইন হবে, ব্যারেজের উপর দিয়ে ট্রেন চলবে, যেহেতু একটা ব্যারেজ ব্রিজের মতো। সো এখানে একটা ট্রেন লাইন হবে, হ্যাঁ একটা ট্রেন লাইন হবে। আচ্ছা এই ব্যারেজে কি পানির একটা ফ্লো থাকবে না, জলবিদ্যুৎ, বা ওখানে একটা পাওয়ার পয়েন্ট হবে। সেই পাওয়ার পয়েন্টে আবার যে কোনো পাওয়ার পয়েন্ট কি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়। সেখানে 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, বোঝা গেছে এই পাওয়ার পয়েন্ট থেকে। আচ্ছা আর কি কি সুবিধা হবে? এই বাংলাদেশের টোটাল হচ্ছে 16টা ডিভিশন, বাংলাদেশের 4টা বিভাগ। হ্যাঁ এই পদ্মা ব্যারেজের সুফল পাবে কারা কারা? দেখেন কয়টা বিভাগ হচ্ছে 4টি। হ্যাঁ 4টি বিভাগের 19টা জেলা, 19 জেলাতে এবং 120 প্লাস উপজেলা। হ্যাঁ উপজেলাতে এটার যে সুফল সেটা পাওয়া যাবে, এটার সুফলটা পাওয়া যাবে। এবং এই ব্যারেজের ফলে আর কি কি হবে সেটা হচ্ছে কৃষি যে উৎপাদন, হ্যাঁ কৃষি উৎপাদন বাড়বে, তারপরে হচ্ছে মৎস্য উৎপাদন বাড়বে, হ্যাঁ তারপরে বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। আপনারা জানেন যে বাংলাদেশে পানির অভাবে শুষ্ক মৌসুমে নদীগুলো সব শুকিয়ে যায়। আচ্ছা তো রামগতি লক্ষ্মীপুর রামদরান বাজার থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের যে জমি নদীগুলো আছে শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। সো এখানকার যে জীববৈচিত্র্য এটা কিন্তু হুমকির মুখে। মরুকরণ শুরু হয়েছে অনেক জেলায়। সো বাংলাদেশের যে মরুকরণ শুরু হয়েছে, মানে নদী মরুকরণ, এই মরুকরণ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাংলাদেশের মরুকরণ এটা বন্ধ হয়ে যাবে। আর কি কি সুবিধা হবে? বাংলাদেশের যে নদীগুলা নাব্যতা বৃদ্ধি, নদী বাঁচবে আর কি। হ্যাঁ নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, বাংলাদেশের নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে অনেক উপকার হবে কিন্তু এটা দিয়ে আর কি। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে একটু সামারিটা নিই, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ হচ্ছে সরকারের মানে বাংলাদেশের জন্য একটা মাস্টার প্ল্যান। এবং পদ্মা ব্যারেজ কোথায় হবে? বাংলাদেশের পদ্মা নদীর উপরে হবে, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত। এবং মানে কোথায় হবে, কোন এলাকাতে? সেটা হচ্ছে রাজবাড়ির পাংশা এবং পাবনা অর্থাৎ দুই পাশে এই বরাবর হবে। এটার দৈর্ঘ্য হচ্ছে 2.1 কিলোমিটার। আচ্ছা আর হচ্ছে এটার ব্যয় হবে প্রায় 50,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হবে। কারো কাছে ধার দেনা করা লাগবে না, বিশ্ব ব্যাংকের কাছেও হাত পাতা লাগবে না আপাতত। তো এটা প্রথম ফেজের কাজ শুরু হয়েছে। আর পদ্মা ব্যারেজের যদি হিস্ট্রি বলতে যাই, তাহলে পদ্মা ব্যারেজের প্রথম সম্ভাবনা যে এটা কিনা সেটা শুরু হয় 1960 থেকে 1969 সাল পর্যন্ত। টোটাল 4বার
হচ্ছে একটা মানে জরিপ হয় যে এখানে পদ্মা ব্যারেজ করা যাবে কিনা। এরপর কোনো আউটপুট পাওয়া যায় নাই। এরপর 2005 সালে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি দেশ এবং বিদেশি অর্থাৎ ফরেনার এবং দেশি মিক্সড হচ্ছে একটা কমিটি গঠন করে, যারা 2013 সালে হচ্ছে পদ্মা ব্যারেজের সেই সম্ভাবনার রিপোর্টটা দেয় এবং 2026 সালে একনেকে এটা হচ্ছে কি করে অনুমোদন দেয়। আচ্ছা, এখন 2026 সালের কাজ শুরু হওয়ার কথা, শেষ হবে 2033 সালে। আচ্ছা, পদ্মা ব্যারেজের টোটাল 2.29 মিলিয়ন ঘন ফুট পানি, কত 29 মিলিয়ন ঘন মিটার পানি, সরি 29 মিলিয়ন, হ্যাঁ কত পদ্মা ব্যারেজে 29 মিলিয়ন, হ্যাঁ পানির পরিমাণ 29 মিলিয়ন ঘন মিটার পানি সংরক্ষিত হবে। 2900 ঘন মিটার পানি সংরক্ষিত হবে পদ্মা ব্যারেজে, যে টোটাল পানিটা সংরক্ষিত হবে। এই পানিটা যখন বন্যার সময় অনেক বেশি পানি আসবে পদ্মায়, সেই পানিটা ওখানে ধরে রাখা হবে। এরপর শুষ্ক মৌসুমে ওই পানিটা ছড়ায় দেওয়া হবে আর কি, ঠিক আছে। তো এতে কয়টা বিভাগ উপকৃত হবে? 4টা বিভাগ উপকৃত হবে। বিভাগগুলো কোনটা? বরিশাল, তার বরিশালের উপকৃত হবে, খুলনার উপকৃত হবে, ঢাকা বিভাগ আছে, রাজশাহী বিভাগ আছে, আর 19টা জেলা উপকৃত হবে, যার মধ্যে প্রায় 120টা উপজেলা আছে। আচ্ছা, এখানে কি কি হবে? আমাদের যে কৃষিজ উৎপাদন সেটা বাড়বে, ধানের উৎপাদন বাড়বে, মৎস্য উৎপাদন বাড়বে, আমাদের যে বায়োডাইভার্সিটি আছে অর্থাৎ হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা পাবে, আমাদের যে মরুকরণ হচ্ছে নদীগুলোতে সেটা বন্ধ হবে, হ্যাঁ। তারপরে আরো হচ্ছে এখান থেকে আমরা বিদ্যুৎ পাবো, এটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজে দিবে, ওখান থেকে একটা ট্রেন লাইন হবে আর কি, ঠিক আছে। সো অনেক কাজে দিবে আর কি আমাদের, হ্যাঁ। তো এখন আপনারা সবাই দোয়া করেন যাতে এই পদ্মা ব্যারেজটা সুন্দরভাবে কি হয়, হ্যাঁ বাস্তবায়ন হয় আর কি, ঠিক আছে, বাস্তবায়ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদের যদি প্রশ্ন জাগতে পারে যে পদ্মা ব্যারেজ হঠাৎ কি জন্য প্রয়োজন হলো, আচ্ছা সেই হিস্ট্রিটা আপনাদের বলি। এগুলা একটা প্রশ্নের সাথে কানেক্টেড। যদি আপনারা পদ্মা ব্যারেজ কেন দরকার পড়লো, হোয়াই পদ্মা ব্যারেজ, তাহলে আপনাদেরকে ফারাক্কা বাঁধ সম্পর্কে জানতে হবে। ফারাক্কা বাঁধ সম্পর্কে জানতে হবে। ফারাক্কা বাঁধ হচ্ছে ইন্ডিয়া একটা বাঁধ দেয়, ফারাক্কা বাঁধ, ঠিক আছে। এটা হচ্ছে 1975 সালে, হ্যাঁ 1900 কত সালে দিল, 75-এ মনে হয়। আচ্ছা হ্যাঁ ফারাক্কা বাঁধ, আচ্ছা ফারাক্কা বাঁধ, হ্যাঁ ফারাক্কা বাঁধ হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে একটা ফারাক্কা বাঁধ দেয়। আচ্ছা, ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে কি হয় দেখেন, ফারাক্কা বাঁধটা এরকম একটা সুবিধা দেয় ইন্ডিয়াকে, সেটা হচ্ছে যখন বন্যা সিজন হয়, হ্যাঁ তখন কি করে ভারত হচ্ছে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে ডুবাই দেয়। আর যখন শুষ্ক মৌসুম হয় তখন হচ্ছে তারা পানি আটকে রাখে। তাইলে বাংলাদেশের যে পদ্মা নদী, হ্যাঁ বাংলাদেশের যে মানে যে পানি দরকার, যেহেতু আমাদের একটা কৃষি প্রধান দেশ, সো এখানে অনেক পানি দরকার। তো দেখবেন শুষ্ক মৌসুমে দেখবেন পদ্মা শুকায় যায়, বাংলাদেশের যত নদী আছে সব শুকায় যায়, একটাই কারণ ওই ফারাক্কা বাঁধ, বোঝা গেছে। ফারাক্কা বাঁধের ওই পানির যে ফ্লো সেটা হচ্ছে বাংলাদেশে আসতে দেয় না বাঁধের কারণে আর কি। তো এখন বাংলাদেশ তো এভাবে মরুকরণে মানে হয়ে যাইতে পারে না। তো এই ফারাক্কা বাঁধ হচ্ছে একটা অন্যতম কারণ, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। কোথায়? পশ্চিমবঙ্গে অবস্থিত। বাংলাদেশে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে হচ্ছে এই ফারাক্কা বাঁধ আছে আর কি, হ্যাঁ ভারতের পশ্চিমবঙ্গে এই ফারাক্কা বাঁধ আছে। এই ফারাক্কা বাঁধ কি বন্যার সময় তলায় মারবে, শুষ্ক মৌসুমে পানি না দিয়ে মারবে, এই হচ্ছে ঘটনা আর কি। তো এখন বাংলাদেশ চিন্তা করলো যে আমরা তো তার পানির উপর ডিপেন্ড করতে পারি না, তাহলে আমরা এক কাজ করি, যেহেতু বন্যার সময় অনেক পানি বাংলাদেশে আসে, তাহলে আমরা এক কাজ করি, এমন একটা টাঙ্কি বানাই, যে টাঙ্কি মানে ব্যারেজ, যে টাঙ্কি ওই বন্যার অতিরিক্ত পানি দিয়ে ভরে রাখবো। এরপরে যখন আমাদের শুষ্ক মৌসুমে পানি দরকার হবে, এই টাঙ্কি থেকে আমরা বাংলাদেশের যে আশেপাশের নদীগুলো আছে এই টাঙ্কির পানি দিয়া আমরা বাকি মাস চলবো, মানে শুষ্ক মৌসুমটা চলবো, বোঝা গেছে। এই ফারাক্কা বাঁধের কারণে আমাদের নদীগুলো সমস্যা হচ্ছে। সো এই ফারাক্কা বাঁধের এই ইয়াতেই হচ্ছে আপনার এই পদ্মা ব্যারেজটা হইলো আর কি, হ্যাঁ ফারাক্কা বাঁধের
কারণে পদ্মা ব্যারেজটা হইলো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একটা পানি চুক্তি আছে। হঠাৎ কেন 2026 সালে পদ্মা ব্যারেজ? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কেন হঠাৎ 2026 সালে কেন হইতে হইলো। এই জন্য আপনাকে জানতে হবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা পানি চুক্তি আছে। কার কার মধ্যে? বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়ার একটা পানি চুক্তি আছে, হ্যাঁ, ওয়াটার ট্রিটি, পানি চুক্তি। পানি চুক্তি বাংলাদেশ এবং ইন্ডিয়ার, এটা হচ্ছে 1996 সালে এই পানি চুক্তিটা হয় এবং এই পানি চুক্তিটার মেয়াদ হচ্ছে 30 বছর। 30 বছর। তাহলে 1996 থেকে যদি আপনি 30 বছর গণনা করেন, 2026 সালে শেষ হয়। কবে শেষ হবে? 2026 সালে। হ্যাঁ, এই 1996 থেকে 2026-এ কয় বছর হয়? ঠিক 30 বছর। তাহলে এই 30 বছরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পানি চুক্তিটা শেষ। এই জন্য হচ্ছে তড়িঘড়ি করে এই যে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, পদ্মা ব্যারেজের সূচনা বা আনুষ্ঠানিকতার মাধ্যমে পদ্মা ব্যারেজটা করা হইলো। ঠিক আছে, এই হচ্ছে সেই হচ্ছে পানি চুক্তি। তাহলে এইটা হচ্ছে 2026 সালে। এখন তো কি মাস চলে? এপ্রিল, মে, জুন মাস চলে। ডিসেম্বর মাসে এই ভারতের সাথে, হ্যাঁ, ডিসেম্বর মাসে হচ্ছে আপনার এই ভারতের, বাংলাদেশ ভারত যে পানি চুক্তি, সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ফারাক্কা বাঁধ, হচ্ছে আরেকটা কারণ। ফারাক্কা বাঁধ বন্যার সময় পানি দিয়া মারে, আর হচ্ছে শুষ্ক মৌসুমে পানি না খায়া মরে। মানে বন্যাতে তলায়া মারবো, ডুবায়া মারবো, আর শুষ্ক মৌসুমে না খায়া মারবো। এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য হচ্ছে আমাদের এই পদ্মা ব্যারেজ। তাহলে পদ্মা ব্যারেজ কিন্তু হঠাৎ করে হয় নাই। পদ্মা ব্যারেজ কিন্তু হঠাৎ করে হয় নাই। সেই 1960 সালে হচ্ছে পদ্মা ব্যারেজের সূচনা। কত সালে? 60 সালে। তখন থেকে এটার গবেষণা চলতেছে যে কবে হবে, কবে হবে। আচ্ছা, বোঝা গেছে? এই সেই আমাদের ঐতিহাসিক পদ্মা ব্যারেজ আর কি। বুঝতে পারছেন? এই হচ্ছে সেই পদ্মা ব্যারেজ, আমাদের যে পদ্মা ব্যারেজ আমরা এই যে পাচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের একটু টিপস দেই। সেটা হচ্ছে ধরেন এই যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ, আপনারা যারা পরীক্ষা দিবেন তারিখ, এই যে 5 তারিখ বা 6 তারিখ, হ্যাঁ, 5 তারিখ বা 6 তারিখ আপনাদের খাতার লেখাটা যাতে এরকম হয়, হ্যাঁ, মানে আচ্ছা আমি ধরেন এই যে পদ্মা ব্যারেজের এই যে আপনাদের ইয়েগুলা বললাম, হ্যাঁ, ধরেন 3 পৃষ্ঠা, হ্যাঁ, ধরেন আপনি সর্বোচ্চ 3 থেকে 4 পৃষ্ঠা সময় মানে জায়গা পাবেন লেখার জন্য, হ্যাঁ, ব্যাংকে কিন্তু কোনো লুজ পেপার নাই। ধরেন লাইক 3 পেজ আপনি একটা ফোকাস রাইটিং আসলো, সেটা মেবি ইন ইংলিশ ভার্সন অর বাংলা ভার্সন। ধরেন পদ্মা ব্যারেজ আসলো, যে পদ্মা ব্যারেজ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কি মুক্তির চাবিকাঠি, এরকম কিছু আসলো। তো চেষ্টা করবেন একদম এই যে এইভাবে না লেখা, একটু এই যে তথ্যগুলো আমি দিলাম এগুলা যাতে এই টাইপের, মানে জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, এরকম যদি আপনি কোনো প্রশ্নের উত্তর লেখেন সেটা যাতে এরকম খালি লেখা না থাকে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আপনি একটা যে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির বর্ণনা দিতে পারেন, হ্যাঁ, মানে একটা বাণী দিতে পারেন। যেমন পদ্মা ব্যারেজ সম্পর্কে আমাদের বর্তমান পানি সম্পদ মন্ত্রী একটা কথা বলছে যে পদ্মা ব্যারেজ হবে বাংলাদেশের জন্য একটি মাস্টার মাইন্ড প্রকল্প। এটা দেন, হ্যাঁ, একটা বাণী দেন, হ্যাঁ, যে পদ্মা ব্যারেজ হচ্ছে বাংলাদেশের জন্য একটি মাস্টার মাইন্ড প্রকল্প। এটা কে দিছে? পানি সম্পদ মন্ত্রী বা আপনার অন্য আরেকজন বিশিষ্ট, যদি কোনো বিশেষ কেউ কিছু বলে থাকে, জাস্ট আমি একটা টপিকে সাজাই দিতেছি, তার একটা কথা বললেন, ঠিক আছে। এরপরে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, তারপর এক নজরে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, এক নজরে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, পদ্মা পদ্মা এক নজরে পদ্মা ব্যারেজ হেডলাইন দিলেন। পদ্মা ব্যারেজের ধরেন দৈর্ঘ্য, পদ্মা ব্যারেজের ধরেন কত টাকা ব্যয়, ধরেন অর্থায়ন, ধরেন লোকেশন, ধরেন ওখানে কি উৎপাদিত হবে, বিদ্যুৎ উৎপাদিত হবে, ট্রেন লাইন উৎপাদিত হবে। হ্যাঁ, এখানে এক নজরে পদ্মা ব্যারেজের নির্মাণ কাজ কবে শেষ হবে, যে
26 থেকে 2033 সাল, এখানে এক নজরে পদ্মা ব্যারেজের একটু বর্ণনা দিলেন। টিচার খুব সুন্দর হচ্ছে যে দেখবে, হ্যাঁ দিলেন এইরকম। তারপর আবার হচ্ছে 1-2 লাইন একটু লিখলেন যে এগুলো হইলে অনেক ভালো। এরপরে আসতে পারে যে এরপরের যে স্টেপটা আসবে যে পদ্মা ব্যারেজের মানে সুফল, আমরা কি কি সুফল পাবো, তা আপনি একটু সুন্দর লিখে দিলেন যে পদ্মা ব্যারেজের সুফল কি, হ্যাঁ পদ্মা ব্যারেজের সুফল আমরা কি কি পাইতে পারি, সুন্দরভাবে একটু এইভাবে দেন। মানে আমি জাস্ট কথা বলতেছি যে আপনি এভাবে চাইলে দিতে পারেন কি, এখানে হচ্ছে 2900 মিলিয়ন এভাবে দিতে পারেন চাইলে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনাদের কিভাবে লেখা উচিত। হ্যাঁ, লিখতে পারেন যে এরকম যে 2900 মিলিয়ন পানি সংরক্ষণ, মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ। তারপর লিখতে পারেন 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তারপর লিখতে পারেন যে কৃষিতে ফলন বাড়বে। তারপরে লিখতে পারেন মৎস্যতে ফলন বাড়বে। এভাবে টিচার দেখাই হচ্ছে যে উপকৃত হবে। এখানে লিখলেন পদ্মা ব্যারেজ, হ্যাঁ পদ্মা ব্যারেজ, পদ্মা ব্যারেজের কি কি হবে, কৃষি উৎপাদন বাড়বে, মৎস্য উৎপাদন বাড়বে, এত মেগাওয়াট উৎপাদন হবে, এত মেগাওয়াট পানি। তারপর এখানে লিখবেন ধরেন আরেকটা দেখলেন মরুকরণ রোধ, হ্যাঁ যে মরুকরণ রোধ। এইভাবে সুন্দরভাবে মাঝখানে লিখবেন পদ্মা ব্যারেজ। এইভাবে দেখলেই বোঝা যাইতেছে, স্যারের এত রিডিং পড়ার সময় নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এই মরুকরণ রোধ এটা ধরেন এখানে আবার জাস্ট এটা দেখলেন, এখানে আবার 2 লাইন ধরেন একটু বর্ণনা লিখলেন। মানে বর্ণনা কম বা তথ্যগুলা এরকম একটু সুন্দরভাবে দেবেন। একটু নীল কালি ইউজ করতে পারেন, লাল কালি না, কালো প্লাস নীল কালি। এবং আপনি যে তথ্যগুলা দিচ্ছেন এই তথ্যগুলোর উৎস দিবেন। এই তথ্যগুলো আপনি কই থেকে নিছেন, হ্যাঁ পত্রিকার নাম। যেমন আমি আপনাদের যেগুলো বলছি এগুলো হচ্ছে ডেইলি স্টারের তথ্য, হ্যাঁ ডেইলি স্টারের তথ্য দিয়ে দিলেন। ডেইলি স্টার যদি তারিখ মনে থাকে আলহামদুলিল্লাহ, তারিখ মনে না থাকলে মাসের নাম উল্লেখ করে দিবেন, ঠিক আছে মাসের নাম উল্লেখ করে দিবেন। তারপরে হচ্ছে পদ্মা ব্যারেজ এই হবে। তারপরে হচ্ছে আপনার যদি খুব ভালো আপনি পারেন, যদি একটু ভালো দক্ষতা হন, তাহলে আপনি কি করবেন জানেন, ছোট একটা জায়গায় বাংলাদেশের একটা সুন্দর করে অল্পের মধ্যে হালকার উপর ঝাপসা একটা ম্যাপ আইকা দিলেন যে এই যে হচ্ছে পদ্মা নদী, এই যে হচ্ছে তিস্তা নদী বা জাই নদী, এই যে হচ্ছে মেঘনা নদী, এই যে এইখানে হচ্ছে পদ্মা ব্যারেজ। এই যে টিচার আপনার প্রতি অত্যন্ত প্লিজড হয়ে যাবে, এটা হচ্ছে পদ্মা ব্যারেজ, ঠিক আছে। সুন্দর আইকা দিলেন, লিখলেন যে মানচিত্রে পদ্মা ব্যারেজ, ঠিক আছে। এখানে আর একটু সুন্দর বর্ণনা লেখা, এখানে একটা উপসংহার লিখলেন। উপসংহার বলতে হেডলাইন দেওয়া দরকার নেই, মানে শেষ কথা বা হ্যাঁ উপসংহার লিখলেন যে পদ্মা ব্যারেজ আসলে বাংলাদেশের যদি বাস্তবায়ন হয়, এটা বাংলাদেশের অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষিতে এবং সর্বোপরি সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক একটা পজিটিভ বা খুব ভালো একটা ফেলবে। দেখেন লেখাটার কি সুন্দর একটা কিন্তু মানে গঠন হয়েছে। প্রথমে একটা বাণী দিবেন, তারপরে এক নজরে পদ্মা ব্যারেজ, এরকম কি সুন্দর একটু ডায়াগ্রাম দিয়ে, হ্যাঁ তারপর চাইলে একটা বাংলাদেশের ম্যাপ দিলেন যে এই জায়গায়, হ্যাঁ লিখে দিলেন যে যে এটা হচ্ছে পদ্মা ব্যারেজের এরিয়া, ঠিক আছে। এইরকম আর কি, এইরকম লিখলে আপনি নাম্বার পাবেন। হ্যাঁ উপসংহারে একটু লিখলেন, এই যে ধরেন যে এরকম যদি লিখলেন আপনি ভালো নাম্বার পাবেন। আর যদি হ্যাঁ এরকম এক পৃষ্ঠা নিয়ে খালি লাইন টু লাইন লিখে গেলেন, এত পড়ার সময় ছাড়েন নাই। বোঝা গেছে? ঠিক আছে, এত পড়ার সময় স্যারের নাই এবং কখনোই আপনার এত লেখা স্যারে পড়বে না, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি যে আপনাদেরকে একটু বুঝাইতে মানে সামর্থ্য হয়েছি যে আসলে মানে এই ফোকাস রাইটিং বা জাস্ট একটা প্রশ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে আপনি প্রস্তুতি নেবেন এবং এভাবে হচ্ছে আপনি লিখবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা যদি টাইমলি শুরু করতে পারতাম তাহলে আমি আরো একটু ভালো পড়াইতে পারতাম আর কি, হ্যাঁ বা সুন্দর। যেমন লাইটিং, যেহেতু যে আমি বাসা চেঞ্জ করছি বললাম, এজন্য এখন আমার সেটআপটা ওরকম সুন্দর হয় নাই। তবে সেটআপ যাই হোক, এই কিছুদিন একটু কষ্ট করে ক্লাস নিব। আমি সবচেয়ে পর যেমন আজকে আমার মিসেসের বলতেছি,
আমি তো এত গরম, হ্যাঁ ফ্যানের মধ্যে গরম, এই রুমটা আবার এমনিতে একটু গরম, কিভাবে ক্লাস নিব? তো বলতেছে যে তুমি চিন্তা করো যে একজন রিক্সাওয়ালা রোদের মধ্যে কষ্ট করে রিক্সা চালায়, তো তুমি তো রুমের মধ্যে বসে ক্লাস নিবা, তোমার নাহলে একটু হালকা গরমই লাগবে, তাই বলে কি ক্লাস নেওয়া যাবে না? তখন আমি চিন্তা করলাম আসলেই তো, হ্যাঁ হ্যাঁ। তো এই যে ধরেন যে আমি একটু গরম লাগতেছে, তারপরও ভালো লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো, যেমন আমি লাস্ট 3-4 বছর 10টায় ক্লাস নিতাম। কয়টায় ক্লাস নিতাম? 10টায় ক্লাস নিতাম। তো হচ্ছে আগে বাইরে ক্লাস নিতাম আর কি, আমার স্টুডিও বাইরে ছিল, তো সেটা আমি আমার বাসায়, বাসা বলতে এখানে ব্যাক করছি আর কি, আমার বাসার পাশেই একই একই বিল্ডিংয়ে। সো হচ্ছে এখন থেকে আমি 10টায় ক্লাস নিতে পারবো, মানে 10টায় ক্লাস নিলে যদি 12টাও বাজে কোনো অসুবিধা নেই, আমি আমার বাসাতেই থাকবো আর কি। হ্যাঁ, ওই তাড়াহুড়া করে 10টা বা 10:30টার মধ্যে ক্লাস শেষ করা দরকার মানে লাগবে না। সো আপনাদের হচ্ছে 10টায় ক্লাস হবে। আর আরেকটা ঘোষণা আমি একটু বলে দিতেছি, আপনাদের নবম দশম শ্রেণীর হচ্ছে একটা কোর্স আমি শুরু করছিলাম, সেটা 20টার মতো, 20টা বা 21টা ক্লাস হয়েছে, ওটা আমি শেষ করব। হ্যাঁ, যেহেতু শুরু করছি ওটা আমি শেষ করব। ঈদের বন্ধটা গেল, এই ব্যাংকের রিটার্নটা শেষ হলে এরপরে ওই ক্লাসগুলো আমি করব। আর আপনাদের যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন, হ্যাঁ স্বাস্থ্য সহকারী যারা পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমার ইচ্ছা আছে একটা করার আর কি, একটা ব্যাচ করার আর কি, ঠিক আছে? হ্যাঁ, নবম দশম শ্রেণীর ক্লাস আবার হবে, হ্যাঁ আবার হবে, ভয়ের কিছু নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর হচ্ছে যে আমার হাতের লেখা ভালো না, এই জন্য হচ্ছে আমার হাতের লেখার নোট আমি আপনাদের গ্রুপে আপলোড দেই না, আমি একজন লেখা দিয়াবো আর কি। সো এই আর কি। তবে যাই হোক, আপনি যেখানেই লেখেন আপনার লেখার স্টাইলটা যাতে একটু এরকম হয়, ঠিক আছে? তারপর ধরেন যে এটা একটা কোশ্চেন, ধরেন আরেকটা প্রশ্ন যদি এরকম ভাবে গ্রাফ দেওয়া যায়, হ্যাঁ ধরেন এরকম, আমি আপনাদের একটু দেখাই দিই। হ্যাঁ, এইগুলা হচ্ছে টিচারদের, ধরেন কোন একটা প্রশ্ন লিখছেন, এরকম একটা চিত্র দেয়া গেছে যে এখানে ধরেন 35% এত, 30% এত, 40% এত, এরকম চিত্র দিলে টিচাররা খুশি হয়। বা আপনি চাইলে একটা এই যে দিতে পারেন, ওই যে শহীদ মিনারের মতো, হ্যাঁ এইটা তারা এটা বাড়ছে আবার কমছে, এই যে আমরা দেই না বিভিন্ন সময় বাংলাদেশের জিডিপি বাড়ছে কমছে, মাথা পিছু আয় বাড়ছে কমছে, এগুলো দিলে না খুব সুন্দর বোঝা যায় আর কি। বা এই টাইপের দিতে পারেন, হ্যাঁ এই টাইপের দিতে পারেন, এই যে বাড়ছে কমছে বাড়ছে, হ্যাঁ এই বিভিন্ন পয়েন্টে, হ্যাঁ যে এটা ধরেন 2023 সাল, এটা 2024 সাল, এটা 25 সাল, এটা 26 সাল, মানে যে কোনো একটা জিনিস বাড়ছে বা কমছে, এগুলা হচ্ছে টিচাররা খুব পছন্দ করে আর কি। হ্যাঁ, যেমন এটা ধরেন 25 সালের ডাটা, এটা 26 সালের ডাটা, আমাদের টার্গেট যে 2030 সালে আমাদের মাথাপিছু আয় বা এখানে যাবে আর কি, জিডিপি প্রবৃদ্ধি। এইভাবে এই টাইপের জিনিসগুলা আপনার খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং টিচারকে খুশি করবে এবং আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, মানে আপনাকে হেল্প করবে। তো ঠিক আছে, তো যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন। আচ্ছা, হেলথের জন্য আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর একটু কষ্ট করে হলেও আমি ক্লাস কন্টিনিউ করব। হ্যাঁ, আমার স্টুডিও সেট আপের আগ পর্যন্ত, এই তারপরও ক্লাস তো দেখা যায় নাকি, দেখা তো যাইতেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।